হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত 3টে ক্লাসে ইউনিট 12 এর লেসন 1, 2 এবং 3 পড়েছি। আজকে লেসন 4, যেটা এই লেসনে আলোচনা করা হয়েছে থ্রেটস টু টাইগার অফ ম্যানগ্রোভ ফরেস্ট। আমাদের যে সুন্দরবন রয়েছে, ম্যানগ্রোভ বন রয়েছে, এই বনে যে বসবাস করতেছে রয়্যাল বেঙ্গল টাইগার, তাদেরকে নিয়ে মূলত ম্যানগ্রোভ ফরেস্ট এবং রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে এই ইউনিটের এই লেসনে আলোচনা করা হয়েছে ইউনিট 12 এর লেসন 4-এ। তো থ্রেটস টু টাইগার্স অফ ম্যানগ্রোভ ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্টের মানে ম্যানগ্রোভ মানে কি? ম্যানগ্রোভ মানে যে বনটা সাগরের তীরে তৈরি হয় প্রাকৃতিকভাবে, যেটা লোনা পানিতে বেড়ে ওঠে যে বনটা, সেটাকে বলা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। তো পৃথিবীতে যত ম্যানগ্রোভ ফরেস্ট আছে বা ম্যানগ্রোভ বন আছে, তার মধ্যে সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন আমাদের দক্ষিণাঞ্চলে, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সাগরের তীরে অবস্থিত সুন্দরবন। এই সুন্দরবনটি বাংলাদেশ এবং ইন্ডিয়া উভয় দেশেই অবস্থিত। বাংলাদেশে সুন্দরবনের 62% এবং ইন্ডিয়াতে সুন্দরবনের 38% অবস্থিত, যেটাকে বলা হচ্ছে যে এ ভাস্ট ম্যানগ্রোভ ফরেস্ট শেয়ার্ড বাই বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। এটা একটা বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট, যেটা অবস্থিত কোথায়? বাংলাদেশে এবং ইন্ডিয়াতে। তো এই যে পুরো প্যাসেজটা, পুরো লেসনটা একটা পত্রিকা থেকে এটা নেওয়া হয়েছে, সেটার নাম দি গার্ডিয়ান নিউজ পেপার। এটা যুক্তরাজ্যের একটি ফেমাস ইংলিশ নিউজ পেপার। এই নিউজ পেপারে এই পুরো রিপোর্টটা প্রকাশিত হয়েছিল। দেন আমাদের এই লেসনে এই পুরো রিপোর্টটা এখানে উঠিয়ে দেওয়া হয়েছে। তো প্রথমে বলতেছে এ ভাস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, এটা একটা বড় ম্যানগ্রোভ বন শেয়ার্ড বাই বাংলাদেশ এন্ড ইন্ডিয়া, যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে অবস্থিত। ইজ হোম টু, এটা কি ইজ হোম, এটা ঘর বা এটা বাড়ি বা এটা আবাসস্থল কার? টু পসিবলি 500 বেঙ্গল টাইগার, প্রায় সম্ভবত 500 বেঙ্গল টাইগার বা 500 রয়্যাল বেঙ্গল যে বাঘ আছে, সেই 500 রয়্যাল বেঙ্গল টাইগার এই ম্যানগ্রোভ ফরেস্ট অর্থাৎ সুন্দরবনে বসবাস করে। তো এইখানে রেপিডলি ডেস্ট্রয়েড, এই ডেস্ট্রয়েড এটা একটা প্যাসিভ সেন্টেন্স, এটার ভার্ব এই ম্যানগ্রোভ বন, এই ম্যানগ্রোভ ফরেস্ট। তো এটা কি ম্যানগ্রোভ ফরেস্ট ইজ বিং রেপিডলি ডেস্ট্রয়েড, এটা কি খুব দ্রুত, বিং রেপিডলি ডেস্ট্রয়েড, খুব দ্রুত ধ্বংসপ্রাপ্ত হচ্ছে বা ধ্বংস হয়ে যাচ্ছে। এখানে দেখো মূল ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব হয়েছে। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি মূল ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে। তো ইজ বিং রেপিডলি ডেস্ট্রয়েড, এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্ম। যেহেতু ম্যানগ্রোভ বন নিজে নিজে ধ্বংসপ্রাপ্ত হয় না, কোনো একটা প্রাকৃতিক কারণেই ধ্বংসপ্রাপ্ত হয়, এজন্য এখানে অ্যাক্টিভ না হয় প্যাসিভ ফর্ম হয়েছে। তো এটা কি কি কারণে এই ম্যানগ্রোভ বনটা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে আমাদের সুন্দরবন? কোন কোন বিষয়গুলোর কারণে রেপিডলি, খুব দ্রুত ক্ষয়িত হয়ে যাচ্ছে বা ক্ষয়িষ্ণু আকারে চলে যাচ্ছে? সেগুলোর কারণ ইরোশন, সাগরের তীরে যে নদী ভাঙ্গন বা সাগর তীরের ভাঙ্গন, কোস্টাল এরিয়ায়। রাইজিং সি লেভেল, আমাদের বিশ্বের উষ্ণতা বৃদ্ধির ফলে সাগরের পানি, যে সি লেভেলটা আছে, সাগর যে স্তরটা আছে, সাগরের পানির স্তরটা বেড়ে যাচ্ছে, যার কারণে ম্যানগ্রোভ ফরেস্টের অনেক স্থলও আস্তে আস্তে সাগরের মধ্যে প্লাবিত হয়ে যাচ্ছে। দেন বলা স্টর্ম সার্জেস। স্টর্ম সার্জেস মিনস ঝড়ো, সাইক্লোন টাইপের কোনো কিছু, ঝড়ো বাতাস। তো ঝড়ো বাতাস বা সাইক্লোন কি করে ফ্রিকুয়েন্টলি, বারবার মাঝে মাঝে, বিশেষ করে বর্ষাকালের সিজনে বা অক্টোবর সেপ্টেম্বরের দিকে সুন্দরবনে প্রচুর ঝড় বৃষ্টি হয়, প্রচুর সাইক্লোন আঘাত হানে। এই সাইক্লোন আঘাত হানার ফলে বারবার সুন্দরবন ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের যে আবাসস্থল ম্যানগ্রোভ ফরেস্ট, এই সুন্দরবন এই বারবার সাইক্লোনের কারণে এটা আস্তে আস্তে এটার আয়তন কমে যাচ্ছে। তো বলা প্রতি বছর প্রায় 200 মিটার, মানে 1 কিলোমিটার 1/4 প্রতি বছর প্রায় 200 মিটার সুন্দরবনের জায়গা, সুন্দরবনের স্থল, এটা পানিতে তলিয়ে যাচ্ছে। তারপরে এখানে দেখো দ্য সুন্দরবন ফরেস্ট টুক দ্য ব্রান্ট অফ সুপার সাইক্লোন সিডর ইন 2007। 2007-এ বাংলাদেশে গত শতাব্দীতে অনেকগুলো বড় বড় সাইক্লোন এসেছে, কিন্তু এই শতাব্দীতে সবচেয়ে বড় যে সাইক্লোন বাংলাদেশে আঘাত এনেছে, সেটার নাম ছিল সিডর। এই সিডর 2007 সালে বাংলাদেশে
আঘাত হানে। তো এই সিডরের সবচেয়ে মূল যে টার্গেটটা ছিল সেটা ছিল সুন্দরবন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন অঞ্চলটি। সিডরের কারণে সুন্দরবনের একটা হিউজ এরিয়া ধ্বংসপ্রাপ্ত হয়েছে, গাছপালা এবং হচ্ছে অনেক বড় এক সংখ্যার রয়্যাল বেঙ্গল টাইগার মারা গিয়েছে, বড় অনেক হচ্ছে জীবজন্তু তাদের মৃত্যুর বড় একটি কারণ, বা সুন্দরবনের বর্তমান যে প্রাণী সংকট, রয়্যাল বেঙ্গল টাইগারের যে সংকট, সেটা সবচেয়ে বড় যে কারণগুলো আছে তার মধ্যে 2007 সালের এই সিডর সাইক্লোনটি সবচেয়ে বড় কারণ। দেন এখানে হচ্ছে তোমরা যদি পড়ো ওয়ার্ড মিনিং গুলো মোটামুটি আর বেশি খুব কঠিন কিছু নাই বা আসার মতো খুব কঠিন ওয়ার্ড তেমন একটা আছে। অ্যানথ্রোপোজেনিক শব্দের অর্থ হচ্ছে, এটা ভোকাবুলারির জন্য খুব গুরুত্বপূর্ণ। এই অ্যানথ্রোপোজেনিক শব্দের অর্থ হচ্ছে নৃতাত্ত্বিক, মানুষের যে হচ্ছে যে উৎপত্তি নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে অ্যানথ্রোপোজেনিক বা নৃতাত্ত্বিক। দেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, সেটা হচ্ছে অ্যাকাউন্টেড ফর বা অ্যাকাউন্টেবল ফর। অ্যাকাউন্টেবল ফর বা অ্যাকাউন্টেড ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য জবাবদিহিতা করা বা এক্সপ্লানেশন দেয়া। তো সুন্দরবনটা এখানে দেখো আরেকটা বিষয় আছে, এখানে সুন্দরবনটা বাংলাদেশের জন্য একটা রক্ষা কবচ হিসেবে হচ্ছে বলা হয়, বাংলাদেশের রক্ষা কবচ। এখানে দেখো এজ হিউম্যান ডেভেলপমেন্ট ট্রাইবস, মানে এই প্যারাতে পুরোটাতে বলা হয়েছে সুন্দরবনের যে বাংলাদেশে সুন্দরবনের কি কি অবদান। বাংলাদেশের সুন্দরবন থেকে অর্থনৈতিক অনেক অবদান পাওয়া যায়, সেখান থেকে বিভিন্ন কাঠ, তারপর হচ্ছে বিভিন্ন প্রাণীজ, বা সুন্দরবন অঞ্চলে যে নদী নালা খাল বিলগুলো রয়েছে সেখানে প্রচুর পরিমাণে লোনা পানির মাছ পাওয়া যায়। এই মাছ ধরে ওখানকার প্রায় কয়েক লক্ষাধিক জেলে জীবন ধারণ করে। তো এইগুলো যে অর্থনৈতিক একটা অবদান তো রয়েছে। সুন্দরবন কিন্তু বাংলাদেশকে বড় বড় সুপার সাইক্লোনগুলো থেকে বরাবরে মানে হচ্ছে বাংলাদেশকে রক্ষা করে আসছে। যেমন 2007 সালের সাইক্লোন বা পরবর্তী যতগুলো ঝড় আসছে সেগুলো থেকে বাংলাদেশকে ন্যাচারালি প্রোটেকশন দিচ্ছে। এখানে বলা হচ্ছে ন্যাচারাল প্রোটেকশন ফ্রম টাইডাল ওয়েভস। এই সুন্দরবন যে জলোচ্ছ্বাস হয়, সিডর হয়, সাইক্লোন হয়, এগুলা থেকে আমাদের হচ্ছে একটা প্রাকৃতিক রক্ষা কবচ হচ্ছে এই সুন্দরবন, আমাদের ন্যাচারাল প্রোটেকশন দেয়। দেন হচ্ছে দ্য সুন্দরবন ইজ এ ক্রিটিক্যাল টাইগার হ্যাবিটেট। আগেই বলেছি যে সুন্দরবনের সবচেয়ে বেশি রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীতে, সবচেয়ে মানে 500 রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে রয়েছে, যেটা ইন্ডিয়া এবং ভারত দুই ভাগের যে সুন্দরবন, সে দুটাতে রয়্যাল বেঙ্গল টাইগার বসবাস করে, কিন্তু বাংলাদেশ অংশে খুব বেশি। তো এখানে বলছে টাইগার হ্যাবিটেট। এটা এখানে দেখো একটা বিষয় তোমাদেরকে আগে দেখিয়েছিলাম যে মডিফায়ার তোমরা হচ্ছে যে নাউন অ্যাডজেক্টিভ যেটাকে বলা হয়, এটা তোমরা পড়েছিলে। এখানে দেখো টাইগার আবার হ্যাবিটেট, দুইটাই নাউন। যেহেতু আমরা বলেছিলাম পরপর দুটো নাউন থাকলে আগেরটা নাউন অ্যাডজেক্টিভ হয়ে যায়, তো যেহেতু টাইগারটা পরবর্তীতে হ্যাবিটেটকে মডিফাই করছে এই জন্য এটা অ্যাডজেক্টিভ, যদিও মূলত এটা একটা নাউন টাইগারটা। আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল রুলস আছে, দেখো এই এনাফ। সবসময় মনে রাখবা এনাফ শব্দটায় এটার পূর্বে হচ্ছে এনাফের পরে সবসময় নাউন বসে, কিন্তু এনাফের পূর্বে সবসময় অ্যাডভার্ব বসে। সবসময় হচ্ছে নাও লিখে দিই আমি, সরি, এনাফ শব্দটি এটার পূর্বে বসে হচ্ছে নাউন, সরি অ্যাডভার্ব, পরবর্তীতে বসে হচ্ছে নাউন। এখানে দেখো বিগ শব্দটা একটা অ্যাডজেক্টিভ, সরি, এনাফের পূর্বে বসে অ্যাডজেক্টিভ এবং পরে বসে নাউন। তো এখানে বিগ শব্দটা যেহেতু অ্যাডজেক্টিভ, এজন্য এনাফের পূর্বে বসছে। তো এনাফ সবসময় যেমন এনাফ হাইট বা এনাফ মানি, আই হ্যাভ এনাফ মানি, যে মানি শব্দটা হচ্ছে আই হ্যাভ এনাফ মানি, মানি শব্দটা হচ্ছে এখানে নাউন। তো নাউনের পূর্বে এনাফ বসে, কিন্তু এখানে বলা হচ্ছে ফরেস্ট বিগ এনাফ, বনটা কি মোটামুটি যথেষ্ট বড়। যে বিগ শব্দটা যেহেতু অ্যাডজেক্টিভ, এজন্য অ্যাডজেক্টিভের পরে এখানে এনাফ বসছে, কিন্তু নাউন যদি থাকে তাহলে নাউনের পূর্বে এনাফ বসে। এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম। তো এখানকার মোটামুটি গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন এতটুকুই, আর মোটামুটি যে শব্দগুলো আমি কভার করেছি এগুলো দেখলে চলবে। আরেকটা বিষয় এখানে এমসিকিউ আকারে আসতে পারে, সেটা হচ্ছে জেএসএল এর পুনরূপ কি, জেএসএল মানে কি। তো এই যে 500 রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে আছে, এটা কে বলছে, আমরা কিভাবে জানছি? এটা জানছি হচ্ছে আমরা এই জেএসএল একটা গবেষণা করছে। জেএসএল মানে হচ্ছে জুলজিক্যাল সোসাইটি অফ লন্ডন। এই জুলজিক্যাল সোসাইটি অফ লন্ডন একটা সার্ভে করেছে সুন্দরবনের স্যাটেলাইটের মাধ্যমে। 500 রয়্যাল বেঙ্গল আছে, এবং এই যে সুন্দরবনের যে 200 মিটার সুন্দরবনের প্রতি বছর হারিয়ে যাচ্ছে
সাগরের গর্ভে, এই বিষয়গুলো হচ্ছে তারা গবেষণা করে বের করেছে জেএসএল। জেএসএল মানে হচ্ছে জুওলজিক্যাল সোসাইটি অফ লন্ডন। এই বিষয়গুলো এখানে আছে। দেন হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটা হচ্ছে এক্সারসাইজ। প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টারের শেষে যে এক্সারসাইজগুলো থাকে সেগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঢাকা ইউনিভার্সিটিতে আসার মতো এগুলো। তো এক্সারসাইজ দেখো এখানে বলছে যে ম্যাচ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য রিপোর্ট ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। তো কলাম এ এবং কলাম বি এর সাথে মিলকরণ করতে বলা হয়েছে। দেখো 1 নম্বরে দেখো ইরোজন। ইরোজন মানে কি তোমরা ইতিপূর্বে পড়েছো বইয়ের মধ্যে, সেটা হচ্ছে ইরোজন মানে হচ্ছে ক্ষয়, মানে মাটি ক্ষয়। সেটা নদী ভাঙ্গনের ফলে হতে পারে বা সাগর তীরে কোস্টাল এরিয়ার যে হচ্ছে তোমার কোস্টাল এরিয়াতে যে নদী ক্ষয় সেটাও হতে পারে, হচ্ছে সাগরের তীরে সাগরের পানির আশ্রে পড়লে যে পানি সাথে মাটি নিয়ে যায়, এই মাটি নিয়ে আস্তে আস্তে নেওয়ার ফলে বিশাল একটা অংশ সাগরের গর্ভে হারিয়ে যায়, এটাকে বলা হচ্ছে এরোশন। তো তারপর হচ্ছে রিট্রিট। রিট্রিট মানে হচ্ছে পিছু হটা, মানে হচ্ছে এখানে এক্সপ্রেশন দেওয়া কলাম বি এর মধ্যে আছে হচ্ছে যে ভিআই যেটা আছে এটা হচ্ছে ভার্ব। রিট্রিট একটা ভার্ব টু মুভ ব্যাক ফ্রম এ পজিশন অফ অ্যাডভান্সমেন্ট অর বিকাম স্মলার, মানে কোনো একটা পজিশনে যাওয়ার পরে মানে অ্যাডভান্স হওয়ার পরে আবার ফিরে আসা, সেটাকে বলা হচ্ছে রিট্রিট। ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ মানে কি একটু আগে আমরা বলেছি, ম্যানগ্রোভ মানে হচ্ছে যেই বনাঞ্চলটা হচ্ছে সাগরের তীরে গড়ে ওঠে এবং লোনা পানির মধ্যে, সেটাকে বলা হচ্ছে ম্যানগ্রোভ। তো ম্যানগ্রোভ মানে কি এখানে ইংলিশে ডেফিনেশন দিচ্ছে ট্রপিক্যাল ট্রি দ্যাট হ্যাজ রুটস হুইচ গ্রো ফ্রম ইটস ব্রাঞ্চেস এন্ড দ্যাট গ্রোস ইন সোয়াম্প অর শ্যালো সল্ট ওয়াটার। যেগুলো হচ্ছে লোনা পানিতে এবং সোয়ালো পানির মধ্যে থাকে এবং সেই পানিটা সল্ট ওয়াটার, মানে হচ্ছে লোনা পানির মধ্যে যেগুলো জন্মা যে বনটা সেটা হচ্ছে ম্যানগ্রোভ। দেন বলা হচ্ছে 4 নম্বর কোস্ট লাইন। কোস্ট লাইন মানে কি, মানে তীর, সমুদ্র তীর। তো এটা ডেফিনেশন কি হতে পারে, যেমন হচ্ছে এই যে এটা দ্য আউটলাইন অফ এ কোস্ট স্পেশালি হোয়ান সিন ফ্রম দ্য সি অর দ্য ল্যান্ড অ্যাডজাসেন্ট টু ইট, মানে হচ্ছে যখন যে কোস্ট মানে তীরের কাছে যে ল্যান্ড পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে, তীরের নিকটবর্তী যে ল্যান্ডটা বা ভূমিটা সেটাকে বলা হচ্ছে কোস্ট লাইন বা তীর বা তীরবর্তী অঞ্চল। স্টর্ম সার্জ। স্টর্ম সার্জ মানে হচ্ছে বলা হয় যে তীব্র যে ঝড় বা জলোচ্ছ্বাস বা হচ্ছে সাইক্লোন এই টাইপের কোনো কিছু, সেটা হচ্ছে এটা ডেফিনেশন ইংলিশে দেওয়া আছে কলাম বিতে, যেমন হচ্ছে an abnormal rise in the level of the sea, একটা অস্বাভাবিক বৃদ্ধি অফ লেভেল অফ সি, মানে সাগরের যে লেভেল আছে পানির স্তর আছে সেই স্তর যদি অস্বাভাবিকভাবে উচ্চতা বেড়ে যায়, জলোচ্ছ্বাস হয়, তখন সেটাকে বলা হচ্ছে স্টর্ম সার্জ। 6 নম্বরে আছে আমাদের টু অ্যাকাউন্ট ফর। এটা একটা ফ্রেজাল ভার্ব। টু অ্যাকাউন্ট ফর শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু জবাবদিহিতা করা বা এক্সপ্লানেশন দেওয়া। যেমন হচ্ছে যে এটার ডেফিনেশন হচ্ছে টু বি দেয়ার অ্যাজ এন এক্সপ্লানেশন ফর সামথিং, কোনো কিছুর জন্য ব্যাখ্যা দেওয়া বা হচ্ছে এক্সপ্লানেশন করা। তারপরে হচ্ছে আমাদের অ্যানথ্রোপোজেনিক, আমরা একটু আগে পড়ে এসেছিলাম অ্যানথ্রোপোজেনিক, এটা অর্থ হচ্ছে নৃতাত্ত্বিক। নৃতাত্ত্বিক এটার ইংলিশ ডেফিনেশন কি, রেজাল্টিং ফ্রম দ্য ইনফ্লুয়েন্স অফ হিউম্যান বিংস অন নেচার। যে বিষয়টা কি হয় মানুষের মানে হচ্ছে বংশানুক্রমে মানুষ যে আচরণগুলো তাদের পূর্বপুরুষ থেকে পায়, এই যে বংশানুক্রমিক আচরণগুলোর একটা অংশীদার হয় পরবর্তী প্রজন্ম, এটাকে বলা হচ্ছে নৃতাত্ত্বিক কিংবা নৃতত্ব বা অ্যানথ্রোপোজেনিক। তারপর হচ্ছে টু থ্রাইভ মানে হচ্ছে উন্নতি লাভ করা। 8 নম্বরে যেটা আছে টু থ্রাইভ, সেটার অর্থ হচ্ছে উন্নতি লাভ করা। এটা ইংলিশ ডেফিনেশন হচ্ছে টু গ্রো ভিগোরাসলি বা ফ্লারিশ, উন্নতি করা। তারপরে দেখো হেবিটেট। হেবিটেট মানে হচ্ছে বাসস্থান, যেমন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট ইন হুইচ স্পিসিস অর গ্রুপ অফ স্পিসিস লিভস, যেখানে বিভিন্ন জাতের প্রজাতি প্রাণীর প্রজাতি যেখানে বসবাস করে সেটাকে বলা হচ্ছে হেবিটেট। সেটা প্রাণী হতে পারে, মানুষ হতে পারে। তারপর হচ্ছে 10 নম্বরে বলা হচ্ছে এক্সটিংশন। এক্সটিংশন মানে হচ্ছে বিলুপ্ত হয়ে যাওয়া। এক্সটিংশন বিলুপ্ত হয়ে যাওয়া, এটা বাংলা আছে কি দ্য স্টেট অর সিচুয়েশন দ্যাট রেজাল্টস when something has died out completely, মানে এমন একটা অবস্থা, এমন একটা সিচুয়েশন যখন হচ্ছে কোনো একটা প্রজাতি ঠিক আছে পরিপূর্ণভাবে ডাইড মানে মৃত্যুবরণ করে বা একেবারে বিলুপ্ত হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে এক্সটিংশন।
তো এই বিষয়গুলো এখানে খুবই গুরুত্বপূর্ণ। এই 10-15টা যে শব্দ অর্থ তুমি শিখতে পারো, তো এই অধ্যায় থেকে কোশ্চেন আসলে এর বাইরে থেকে কোশ্চেন আসার কথা না। তোমরা পারার কথা, এগুলো খুব ভালো মতো পড়তে পারলে আশা করি তোমরা পারবে ইনশাআল্লাহ পরীক্ষায়। আজকের জন্য এখানে এতটুকুই শেষ। তোমরা সবাই সুস্থ থাকবে এই আশা ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।